একটি শিশুর চিকিৎসক আমি, কিন্তু আমার সামনে যদি একটি শিশুর সিজার অর্থাৎ খিঁচুনি হতে থাকে তখন কিন্তু মানবিকতার খাতিরে চিকিৎসক হিসেবে আমারও একটু ভয় লাগে। খিঁচুনি কেন হয়? খিঁচুনি একটা কথা, মৃগীরোগ হচ্ছে অন্য একটি বিষয়। মৃগীরোগ আমি তখনই বলবো যখন দেখব একটি শিশুর খিঁচুনি হয়েছে, 24 ঘন্টা পরে এই খিঁচুনিটি আবার হয়েছে। শিশুর মানে কথা বলা লেট কেন হয়? আপনি করলেন ও এই সাউন্ডটা করবে, আচ্ছা, আপনি করলেন ও এই সাউন্ডটা করবে। শিশুরা তো চঞ্চল হয়, সেক্ষেত্রে অতিরিক্ত চঞ্চলতাটা আমরা কিভাবে বুঝবো? যে শিশু চুপচাপ শান্ত তাকে নিয়েও কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, আমার বাচ্চা খেলে না কেন, কথা বলে না কেন। প্রিয় দর্শক, শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড ফিটনেস। সঙ্গে আছে আমি আতাউর রহমান কাবুল। বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন। আজ আমরা আলোচনা করব শিশুর স্নায়বিক বিকাশে করণীয়। এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার তোশিবা রহমান, শিশু বিশেষজ্ঞ, শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার তোশিবা রহমান, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। একজন চাইল্ড নিউরোলজিস্ট হিসেবে আপনার কাছে আমি জানতে চাবো যে শিশুদের যে মৃগী রোগ হয়, খিঁচুনি, এপিলেপসি যেটাকে বলে, তো এই এপিলেপসিটা একটা ভয়ের কারণ হয়। হঠাৎ করে কোনো শিশুর যদি খিঁচুনি হয়, সেই পরিবারে দেখা দেয় একটু টেনশন, যে আসলেও কি এটা ভয়ের, মানে সেই খিঁচুনিটা কি স্থায়ীভাবে রূপ নেবে না এটা সাময়িক বা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আপনার কাছে আমরা জানতে চাবো যে শিশুর খিঁচুনি কেন হয়, চাইল্ড এপিলেপসির কারণ কি, এটা কতটা ভয়ের, এর চিকিৎসা কি? ধন্যবাদ। শিশুর খিঁচুনি হলে শুধু শিশুর বাবা মারা নয়, আমরাও কিন্তু অনেক সময় একটু আতঙ্ক হই, কারণ একটি শিশুর চিকিৎসক আমি, কিন্তু আমার সামনে যদি একটি শিশুর সিজার অর্থাৎ খিঁচুনি হতে থাকে তখন কিন্তু মানবিকতার খাতিরে চিকিৎসক হিসেবে আমারও একটু ভয় লাগে। তবে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে পিতামাতাকে বলবো এটা ভয়ের কিছু নেই। যদি শিশুর খিঁচুনি হয়, সেই খিঁচুনিটা হলো মৃগী রোগ নয়। খিঁচুনি একটা কথা, মৃগী রোগ হচ্ছে অন্য একটি বিষয়। খিঁচুনি যে কোনো সময় হতে পারে। অনেকক্ষণ ধরে একটি মানুষ যদি না খেয়ে থাকে তাহলে কি হবে, তার ব্রেইনে গ্লুকোজটা কমে যাবে। এই গ্লুকোজ কমার ফলেও কিন্তু খিঁচুনি হতে পারে। তার মানে এই নয় যে সে মৃগী রোগী। আবার ডায়রিয়া বা ভমিটিং বা বমির কারণে অনেক সময় আমাদের শরীর থেকে যে পানি এবং লবণটা বের হয়ে যায়, তখনও কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে খিঁচুনি হতে পারে। অ্যাকুইট ক্ষেত্রে হ্যাঁ, ও তৎক্ষণাৎ। তাহলে এটা কিন্তু মৃগী রোগ নয়। খিঁচুনি হলো একটি জাস্ট লক্ষণ, আর মৃগী রোগ হচ্ছে একটি দীর্ঘমেয়াদী সমস্যা আমি বলবো। এবং নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে শিশুদের বেলায় দেখা গিয়েছে 18 বছরের নিচে শিশুদের পুরো মৃগী রোগকে যদি আমি চিন্তা করি 50%ই হচ্ছে শিশু মৃগী রোগ। এবং মৃগী রোগ আমি তখনই বলবো যখন দেখব একটি শিশুর খিঁচুনি হয়েছে, 24 ঘন্টা পরে এই খিঁচুনিটি আবার হয়েছে, কিন্তু কোনো কারণ ছাড়া। অর্থাৎ বাচ্চাটার হাইপোগ্লাইসেমিয়া হয়নি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়নি, বা বাচ্চাটার ব্রেনে কোনো ট্রমা অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়েছে কিনা, টিউমার ছিল, এরকম কোনো কারণ ছাড়া, বা জ্বর জনিত কোনো কারণ ছাড়াই যদি বারে বারে খিঁচুনি হতে থাকে, 24 ঘন্টার ব্যবধানে বারবার যদি হয়, এই কয়েকটা পয়েন্ট যদি আমি মাথায় রাখি তাহলে কিন্তু প্যারেন্টসরা প্রথমে আশ্বস্ত হতে পারবে যে আমার আসলে ভয়ের কারণ কোনটা। আরেকটা বিষয় হলো, আমরা যদি খিঁচুনি বা মৃগী রোগ একবার নির্ণয় করি, বেসিক্যালি মৃগী রোগ যেটা, আমরা কিন্তু চিকিৎসা দিলে 85% কেসে কিন্তু আমরা সেই শিশুকে আমরা বলবো যে তার আর ভয়ের কোনো কারণ নেই বা মারাত্মক কোনো পরিণতি হতে পারে না। তবে শিশুদের বেলায় আরেকটা বিষয় আমি বলি, 6 মাস বয়স থেকে 60 মাস বয়স, অর্থাৎ 6 মাস বয়স থেকে 5 বছর বয়সে একটা খিঁচুনি হয়, সেখানে ফ্যামিলি হিস্ট্রি থাকে। এবং তখন কি খিঁচুনিটাকে আমরা বলি জ্বর জনিত একটা খিঁচুনি, বাচ্চাটার জ্বর আসলেই খিঁচুনিটা হবে। সো প্যারেন্টস যদি আগে থেকেই জানে যে আমার এই বাচ্চাটা জ্বর জনিত খিঁচুনিতে ভুগছে, তাহলে যে প্রিভেন্টিভ মেজার্সগুলো আছে আমরা কিন্তু সেগুলো বাবা মাকে শিখিয়ে দিই। সেই অনুযায়ী যদি বাচ্চাকে জ্বরের পাশাপাশি সেডিল ট্যাবলেটটা খাওয়ায়, বা 5 মিনিটের বেশি সময় ধরে যদি খিঁচুনি স্থায়ী হয়, পায়খানা রাস্তায় যে একটা ডোজ দিতে হয়, সাপোজিটর যেটাকে বলা হয়, একটা ইনজেকশন আছে, সেটা আমরা কিভাবে বাটারফ্লাই যে একটা নিডল ক্যানোলা পাওয়া যায়, ওইটা কেটে কিভাবে ইনজেকশনটা পায়খানার রাস্তায় মলদ্বারে দিবে, সেটা কিন্তু আমরা শিখিয়ে দিই। তাহলে কিন্তু বাড়িতেই ম্যানেজ করা যাচ্ছে। যদি দেখা যায় এই জ্বরজনিত সমস্যার যে বাচ্চারা, তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যে ফ্যামিলিতে তার কোনো ফার্স্ট কাজিন
বা তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের এই সমস্যাটা আছে। এবং এই বাচ্চার ব্রেনে এমন একটা স্ট্রাকচারাল প্রবলেম আছে বা ডেভেলপমেন্টাল অর্থাৎ বিকাশজনিত স্নায়ু বিকাশজনিত কোনো সমস্যায় ভুগছে, বাচ্চাটার আমাদের যে কিছু রিপোর্টস আছে ব্রেইনের সেই রিপোর্টসগুলো খারাপ, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই বাচ্চাটার ভবিষ্যতে হয়তো মৃগী রোগের টার্ন নিতে পারে। অনেক শিশুর কথা বলতে লেট করে, যেটাকে আমরা স্পিচ ডিলে বলি। তো শিশুর মানে কথা বলা লেট কেন হয়? কত বছর পর্যন্ত একটা শিশুকে আমরা অপেক্ষা করবো যে সে কথা বলবে, এবং কোন সময় পর্যন্ত গেলে আমরা বুঝবো যে শিশুর স্পিচ ডিলে হচ্ছে, মানে সেই সময়টা কোন পর্যন্ত? আজকাল যেটা আমরা দেখছি যে নিউরোলজিক্যাল বা স্নায়ু বিকাশজনিত সমস্যার মধ্যে শিশুরা দেরিতে কথা বলছে অথবা কথা বলছে না, বয়স পার হয়ে যাচ্ছে, স্কুলে দিতে পারছে না প্যারেন্টসরা। তো এখানে বয়স ফ্যাক্টর হলো আপনি জন্মের পর থেকেই খেয়াল করবেন, মানে স্পিচ মানে বাচ্চার কখন কথা আসবে সেটার জন্য কোনো একটা মানে নির্ধারিত বয়স নাই যে ঠিক এই বয়সটা আসলে এখন আমি খেয়াল করব, সেটা নয়। আমরা স্পিচের বেলায় বলি এটা দুই ধরনের স্পিচে আমরা মানে স্পিচ, আমি যেমন আপনার সাথে কথা বলছি, আপনি কিন্তু আমার কথাগুলো শুনছেন এবং বুঝে তার পাল্টা উত্তর দিচ্ছেন, তাহলে স্পিচে দুইটা জিনিস আছে, একটা এক্সপ্রেসিভ মানে আমি এক্সপ্রেশন দিচ্ছি, এক্সপ্রেস করছি, আর আপনি রিসিভ করছেন। তো স্পিচে দুইটা জিনিস, এক্সপ্রেসিভ স্পিচ আর একটা হচ্ছে রিসেপটিভ স্পিচ। এবং জন্মের পরে আমরা যেটা বলি বাচ্চার ফার্স্ট ক্রাই, জন্মের পরে সঙ্গে সঙ্গে বাচ্চা কান্না করেছে কিনা, নিউরোলজিস্টরা কিন্তু সেটাকেও স্পিচ বলে, ফার্স্ট স্পিচ। আচ্ছা, এরপরে যদি আসি যে 45 দিন বয়স হয়ে গেছে একটি শিশুর, তার এক্সপ্রেশন কিভাবে করবে, জাস্ট একটা সোশ্যাল স্মাইল করবে, তার ফ্যামিলি মেম্বার বা তার কেয়ার গিভার বা যে কেউ তার সামনে আসলো সে একটা মুচকি হাসি দিবে, এটা তার এক্সপ্রেসিভ স্পিচ। আচ্ছা, হ্যাঁ। তারপরে বাচ্চাটার মনে করেন এক্সপ্রেশনের 3 মাস বয়স, এখন আমরা কিভাবে বুঝবো যে বাচ্চাটার স্পিচ কোথায় আছে? তখন কিন্তু বাচ্চাটা বিভিন্ন মানে টোনে সে বুঝতে পারবে এবং সেটাকে আমরা বলি কুইং, মানে হচ্ছে এটা সোশ্যালাইজিং যে স্পিচ, সেটা হলো যে আপনি বাচ্চার সঙ্গে যে শব্দটা করবেন, 3 মাসের বয়স শিশু একদম ফেস টু ফেস, খুব কাছাকাছি, আপনি করলেন ও এই সাউন্ডটা করবে, আপনি করলেন ও এই সাউন্ডটা করবে। আমরা অনেক সময় দেখি না বাচ্চারা লিপগুলোকে একদম একসাথে করে কথা বলছে, সাউন্ড করছে। 3 মাসের শিশুর কিন্তু এটা হচ্ছে তার এক্সপ্রেসিভ স্পিচ। এরপরে আসি যে 6 থেকে 7 মাস বয়স, তখন কিন্তু কনসোনেন্ট সাউন্ডে বাচ্চারা ব্যাবলিং করে, যেমন এই যে কনসোনেন্ট লেটারগুলো, এগুলো দিয়ে অনেকক্ষণ ধরে বাচ্চা সাউন্ড করতে থাকে এবং মুখ থেকে মনে হয় লালা পড়ছে। 6 থেকে 7 মাসের ব্যাবলিংটা চলে আসে। এরপরে যদি আসি 1 বছর, খুব ইজিলি আমরা মনে রাখতে পারি যে 1 বছর মানে সিঙ্গেল ওয়ার্ড, মানে একটি শব্দ, এবং সেই শব্দটি হতে হবে অবশ্যই অর্থপূর্ণ, মানে জামাকে দেখলেই জামা বলছে, বলকে দেখলেই বল, এরকম অর্থপূর্ণ হতে হবে। 1.5 বছর বাচ্চা হয়ে গেছে, তখন কিন্তু আমরা দেখি যে তার ভোকাবুলারি ডিকশনারিতে মনে করেন যে 20 থেকে 40টা বা 48টা সিঙ্গেল ওয়ার্ড চলে আসছে এবং যখন যেটা বলার বলছে। 2 বছরের একটি শিশু কিন্তু 2 শব্দ জোড়া লাগিয়ে বাক্য তৈরি করতে পারবে, এগুলো হচ্ছে তার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। এবার আসি তার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা কি? রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি 6 মাসের শিশুকে আপনি যেই টোন অফ ভয়েসে কথা বলবেন, ধমকের সুরে নাকি আদরের সুরে নাকি শাসনের সুরে, 6 মাসের শিশু কিন্তু সেটা বুঝতে পারে। সে একটু ঠোঁটটা বাঁকিয়ে ফেললাম, যদি জোরে ধমক দেই, ঠোঁট বাঁকিয়ে একটু কান্নার রিঅ্যাকশনটা করে, এটা হচ্ছে এক্সপ্রেসিভ স্পিচ। এই শিশুটাই যখন 1 বছর বয়স হবে তখন কিন্তু নো বুঝতে পারে না, আমরা যদি স্ট্রংলি না বলি সে কিন্তু বুঝতে পারে, হ্যাঁ থেমে যাবে, এবং তার নাম তখন সে রিকগনাইজ করতে পারে এবং জানে যে এইটাই তার নাম। যে কোনো জায়গায় এই নামটা আসলে সে রেসপন্স করবে এবং খুঁজবে সোর্স অফ সাউন্ড কোত্থেকে আসছে। এছাড়াও এক্সপ্রেসিভ স্পিচে আমরা বলি 1.5 বছরের একটি শিশু বডি পার্টস শো করতে পারে। যদি আমি বলি তোমার হাত দেখাও, পেট, মাথা, এইভাবে বডি পার্টস বলি, বা একটা বুক পিকচার যদি দেই যে বুকে এই পিকচারগুলো দেখাও, সে দেখাতে পারবে, এটাও কিন্তু স্পিচের পার্ট। 2 থেকে 2.5 বছরের একটি শিশু কিন্তু ইনস্ট্রাকশন ফলো করতে পারে, যেমন 2টা ইনস্ট্রাকশন অ্যাট এ টাইম দিব আমি, যেমন আমি বললাম এই গ্লাসটা রেখে আসো, তোমার বইটা নিয়ে আসো, অ্যাট এ টাইম বলবো, সে 2টা অ্যাট এ টাইম শুনবে এবং কাজটা করে আসবে। এইগুলো যদি দেখি যে কোনো শিশুর যে না, ও তো সিম্পল ইনস্ট্রাকশন ফলো করছে, 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, আমি জাস্ট বললাম গ্লাসটা রেখে আসো, পরে যে আরেকটা ইনস্ট্রাকশন দিলাম সেটা সে ভুলেই গেল বা সে রিসিভ করতে পারছে না, তো সেগুলো কিন্তু স্পিচের ডোমেইন, মানে কথা বাচ্চার কখন দেরি হবে আপনি তাহলে কিন্তু বয়স অনুযায়ী আমরা বুঝতেই পারবো। শিশুরা তো চঞ্চল হয়, সেক্ষেত্রে অতিরিক্ত চঞ্চলতাটা আমরা কিভাবে বুঝবো, মানে এডিএইচডি কিনা এটা বুঝবো কিভাবে? ধন্যবাদ। শিশু মানেই চঞ্চল, শিশু চঞ্চল হবে সেটাই আমরা আশা করি। যে শিশু চুপচাপ শান্ত তাকে নিয়েও কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, আমার বাচ্চা খেলে না কেন, কথা বলে না কেন। তো টেম্পার টেন্ট্রাম নামের একটি
শব্দ আছে এবং আমাদের বিজ্ঞানের একটি রোগ আছে যে বাচ্চা অতিরিক্ত জেদি, চঞ্চল। হ্যাঁ, এটা আবার আছে একটা এডিডি, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। এই বাচ্চার অ্যাটেনশন নাই। আরেকটা আছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এডিএইচডি মানে হলো বাচ্চাটার অ্যাটেনশনও থাকবে না, সাথে বাচ্চা হাইপার অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো যে ইম্পালসিভিটি। এখন আসি অ্যাটেনশন কম কেন, বা আপনি আমি যে কথা বলছি আলোচনায়, যে কোনো এক সময় কিন্তু আমরা অ্যাটেনশন হারিয়ে ফেলতে পারি। দেখতে হবে যে শিশুটির বয়স কত, কোন কোন সেটিংয়ে কখন সে অ্যাটেনশনটা হারিয়ে ফেলে। সবাইকে আমরা এডিএইচডি এই জন্যই বলতে পারি না। এবং কিছু ক্রাইটেরিয়া আছে নিউরোসাইকিয়াট্রিক আমাদের টেক্সট বইগুলোতে, সেখানে বলেছে 6 বছর বয়স পর্যন্ত এই সমস্যাগুলো অ্যারাইজ করতে পারে, তবে 12 বছর বয়সের মধ্যে সবগুলো ফিচার চলে আসতে পারে। এবং এই অ্যাটেনশন ডেফিসিট এটাকে গ্রুপ করেছে অনেকগুলো ফিচার দিয়ে। হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এখানে গ্রুপ করেছে অনেকগুলো ম্যানিফেস্টেশন দিয়ে, এবং সেগুলোর মধ্যে 6টা করে থাকতে হবে, যে কোনো 6টা। আবার ইম্পালসিভিটি সেখান থেকেও কিছু কিছু থাকতে হবে। যে শিশুটির অ্যাটেনশন ডেফিসিট, তার হাইপার অ্যাক্টিভিটি কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। আবার যে শিশুটার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে, তার ইম্পালসিভিটি থাকতেও পারে, নাও থাকতে পারে। কাজেই এগুলো খুব সূক্ষ্মভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তবে মোটা দাগে আমি যদি বলি, যদি আপনার শিশু দেখেন যে এই বয়সের মধ্যে পড়েছে 6 বছর অথবা 12 বছর, বাচ্চাটা 2টা সেটিংয়ে তো অবশ্যই, যেমন হোম সেটিং এবং স্কুল সেটিংয়ে অথবা প্লেগ্রাউন্ড সেটিংয়ে। মানে কি, প্লেগ্রাউন্ড থেকে প্রায় তার নামে কমপ্লেন আসতেছে, ও আমাদের সাথে খেলতে পারে না, কিছুক্ষণ পর পর অন্য খেলায় চলে যাচ্ছে। আমরা একটা রুলসের মধ্যে খেলি, ডিসিপ্লিনের মধ্যে খেলি, খেলাটা পুরো ওর জন্য আমরা রুলসটা ফলো করতে পারি না, ওকে আর আমাদের কাছে পাঠাবেন না, অ্যাটেনশন নাই। বাড়িতে কি করছে প্যারেন্টস, দেখছে যে বাচ্চা পড়ার টেবিলে বসে না, স্কুল থেকে সেম কমপ্লেনে আসতেছে যে আপনার বাচ্চাকে আমরা কোনোভাবেই বসাতে পারি না, পড়ায় কোনো মনোযোগ নাই। তখন বুঝতে হবে এটা একটা প্রবলেম। কারণ আমাদের দেশে প্রত্যেকটা মায়ের কাছে হলো বাচ্চা পড়াশোনা করে না, পড়ার টেবিলে বসে না, অ্যাটেনশন নাই। আর হাইপার অ্যাক্টিভিটি হলো ওর হাইপার অ্যাক্টিভিটির কারণে তার দৈনন্দিন জীবনে হ্যাম্পার হচ্ছে। যেমন সে স্কুলে প্রায় জিনিসপত্র হারিয়ে আসতেছে, জুতা একটা পরলো হয়তো ফিতাটা লাগালো না, এই অ্যাটেনশন কম, অতিরিক্ত চঞ্চলতার কারণে। খাবার পুরোটা কমপ্লিট করলো না, তার হয়তো খুব পছন্দের টিভি বা মোবাইলের কোনো একটা দেখছে কিছু, সেটা কমপ্লিট করলো না। এই একবার টিভি দেখে, একবার পড়ার টেবিলে যায়, একবার জানালায় ওঠে, একবার দৌড় দিয়ে চলে যায়, আবার এসে বসে, কন্টিনিউয়াস কোথাও যদি বসে সেখানেও স্ক্রিম করতে থাকে, মোচড়ামুচড়ি করতে থাকে। তাহলে এই যে অ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি এবং সেটিংগুলো আমাদের দেখতে হবে। এবার আসে ইম্পালসিভিটি, মানে আমার শিশু যেটা টার্গেট করে ওইটা ওই মুহূর্তে যদি আমি ওকে আটকেও রাখি, হয়তো করলো না, 2 ঘন্টা পরে হলো, 2 দিন পরে হলো ওই কাজটা সে করেই ছাড়ে। এই যে ইম্পালস তার মধ্যে আসছে, সেটাকে সে কন্ট্রোল করতে পারে না। তো এই হলো এডিএইচডি, এবং এগুলো থাকতে হবে অবশ্যই, প্রত্যেকটা কমপ্লেইন থাকতে হবে 6 মাস তার ঊর্ধ্বে। কোনো একটি কারণে একটি শিশু কিন্তু অ্যাটেনশন নাও থাকতে পারে, হাইপার অ্যাক্টিভিটি। অনেক সময় দেখা যায় যে বাচ্চার যে মেন কেয়ার গিভার, তার যদি কোনো চেঞ্জ হয়, হোম এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, বাসা চেঞ্জ করলো, স্কুল চেঞ্জ করলো, বাচ্চার মধ্যে এগুলো আসতে পারে প্রত্যেকটা সেটিংয়ে। কিন্তু দেখতে হবে 6 মাস হয়েছে বা তার ঊর্ধ্বে এই সমস্যাগুলো পারসিস্ট করছে, এবং এই বাচ্চার স্কুল পারফরমেন্স থেকে শুরু করে তার বাসার কোনো কাজ, তার ডেইলি লিভিংয়ের যে কাজগুলো, ব্রাশিং, ড্রেসিং, তার খাওয়া দাওয়া, সব কিছুতেই হ্যাম্পার শুধুমাত্র হাইপার অ্যাক্টিভিটির কারণে। এবং খুব অ্যাক্সিডেন্ট করে কিন্তু এই বাচ্চাগুলো, কারণ তার মধ্যে যে ইম্পালসটা আসছে যে সেইটার উপরে উঠবে, আলমারিটার উপরে, ওর মাথায় সেটা মানে না কাজ করবে না যে এখানে উঠলে আমি পড়েও যেতে পারি, তার ইম্পালস আসছে উঠবে, সে উঠেই ছাড়বে তখন। এবং এই বাচ্চাগুলো কিন্তু খুব এমার্জেন্সি ডিপার্টমেন্টে যায়, হাত ভেঙে যায় বা মাথা ফেটে যায়, সেলাই লাগছে, প্লাস্টার করতে হচ্ছে। তো এইগুলো হচ্ছে এডিএইচডির। এই অতি চাঞ্চল্যতা কত বছর বয়স পর্যন্ত সাধারণত বেশি থাকে? আমরা তো অনেক সময় ধরে নিই যে ছোট বাচ্চা পরে ঠিক হয়ে যাবে, না, এখানে দেখতে হবে যে বয়স 6 বছর এবং 12 বছরের মধ্যে পুরো সমস্ত ফিচার্সগুলো চলে আসছে কিনা। এবং এডিএইচডির মধ্যে আমরা দেখেছি অ্যাডাল্টহুড পর্যন্ত কিন্তু এই শিশুরা এটা ক্যারি করে। আপনি যদি আমরা ট্রিটমেন্টও দিই, দেখা গিয়েছে হাইপার অ্যাক্টিভিটিগুলো কিন্তু কমপ্লিটলি ভালো হয়ে যায়, কিন্তু অ্যাটেনশন ধরে রাখাটা, অফিস ওয়ার্ক করছে বা কোথাও জব করছে, বিজনেস করছে, সেখানেও কিন্তু দেখা যায় যে তার রিপিটেডলি অ্যাটেনশনটা লস করে। তো এডিএইচডির অ্যাটেনশন ডেফিসিটটা অ্যাডাল্টহুড পর্যন্ত থাকতে পারে। তবে সেটার কি ট্রিটমেন্ট লাগে মানে এডিএইচডির জন্য? খুব মানে কাউন্সিলিং ইজ দ্য মেইন ট্রিটমেন্ট। হ্যাঁ, বাংলাদেশে শুধু না, পৃথিবীব্যাপী অটিজম শিশুর অনেক অটিজম শিশু দেখা যায়। তো অটিজম শিশু এটা কি, মানে অটিজম কি কোনো রোগের মধ্যে পর্যায়ে পড়ে? অটিজম শিশুর প্রাথমিক বৈশিষ্ট্যগুলো কি?
জি, অটিজম আমাদের বাংলাদেশে না সারা বিশ্বে আছে, আপনি বলেছেন। এবং বিজ্ঞান যেটা বলছে 2050 সাল নাগাদ আমেরিকার মতো জায়গায় 1:1 হবে। একটি যদি সুস্থ শিশু হয়, একটি অটিজম শিশু হবে। কাজে এটা খুব ড্রামাটিক্যালি বাড়ছে। এই অটিজম নির্ণয় করার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য আছে যেটা খুব ছোটবেলা থেকে আমাদেরকে খেয়াল করতে হবে এবং ওয়ার্নিং সাইনগুলো জানতে হবে। অটিজমকে আমরা কোনো রোগ বলি না, আমরা বলি এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ডেভেলপমেন্ট মানে আমরা জানি একটা বিকাশজনিত বাধায় যদি কিছু হয় এবং মানে ভ্রূণ থাকা অবস্থায় কিন্তু সেটা হতে পারে। তো এটা কোনো রোগ নয়, এটাকে আমরা কিউর করতে না পারলেও ম্যানেজ করতে পারি। এখন আসে আমি ফিচার্সগুলো কিভাবে বুঝবো। এই তিনটি বিষয় যদি আমি মাথায় রাখি, আমার বাচ্চার সোশ্যালাইজেশন লেভেলটা কেমন, আমি বাচ্চাকে ডাকছি, বাচ্চা কি সাড়া দিচ্ছে কিনা, বা যে কেউ এই নামটা ধরে ডাকলে বাচ্চা সাড়া দেয় কিনা। হয়তো সে চিনে না, কিন্তু নামটা তো সে জানে, 1 বছর বয়সী তো নাম সে জানে, সে ওই সোর্স অফ সাউন্ডটা খুঁজছে কিনা, বাচ্চা চোখে চোখে তাকায় কিনা। যে কোনো ইন্টারাকশন করার সময় অন্তত আমরা 2 মিনিট কনভারসেশনেও আমরা 1.5 মিনিট বা 1.25 মিনিট কিন্তু যার সঙ্গে কথা বলছি তার আই কন্ট্যাক্ট আমরা করব। আই কন্ট্যাক্ট আছে কিনা, বাচ্চা অন্য শিশুর সাথে মিশতে পারছে কিনা। একটা 1.5 বছর থেকে 2 বছরের বাচ্চা কিন্তু তার খেলনা নিয়ে যায় আরেকটা শিশুর সাথে খেলার জন্য, হয়তো তখনও শেয়ারিংটা তার মধ্যে আসে না, খেলনা দিয়ে দিবে সেটা আসে না, এটা আসে 3 বছর পরে, কিন্তু খেলনাটা নিয়ে যায় ওর সাথে খেলতে। এই 3টা জায়গায় যদি প্রবলেম থাকে, এবার আসি কমিউনিকেশন কিন্তু 2 ভাবে করা যায়, ভার্বালি অর্থাৎ কথা বলে সাউন্ড তৈরি করে, আর একটা নন ভার্বালি অর্থাৎ আমি ইশারা দিয়ে দেখাচ্ছি এরকম। তো ভার্বাল নন ভার্বাল কোনো জায়গায় যদি বাচ্চার সমস্যা থাকে, সাধারণত অটিজম শিশুদের 2টাতেই প্রবলেম থাকে। এবার আসি রিপিটেটিভ, মানে একই কাজ একই রকম করে বারবার করা। সেই কাজটা কি? সেই কাজটা ধরেন একটা পুতুল বা গাড়ি আছে তার হাতে, সে গাড়ির চাকাটা নিয়ে কন্টিনিউয়াস মুভ করছে, অথবা সে এখানে ঘুরছে তো কন্টিনিউয়াস সে স্পিন করেই যাচ্ছে, সে বেয়ে উঠছে জানালার বা বেডে বা টেবিলে, কন্টিনিউয়াস সে ক্লাইম্বিং করেই যাচ্ছে, সে তার ফিঙ্গার মুভমেন্ট করছে, কন্টিনিউয়াস ফিঙ্গার মুভমেন্ট করছে, সেখানে কিছু একটা দিয়ে ব্যাঙ্গিং করছে, কন্টিনিউয়াস ব্যাঙ্গিং করে যাচ্ছে। একই কাজ একই রকম করে বারবার যদি করে, এই প্যাটার্নগুলো যদি থাকে। এছাড়াও কিছু শিশু আছে সেন্সরি প্রবলেম, সেগুলো যদি থাকে, তাহলে এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে শিশুটির মধ্যে অটিজমের লক্ষণ আছে কিনা। এবং বয়স হচ্ছে মোটা দাগে একটা ফ্যাক্টর। 18 মাস বয়স থেকে 3 বছর বয়সের মধ্যে প্রত্যেকটা প্রবলেম চলে আসবে। এর আগে যে আসবে না বা এর মধ্যেই যে আসবে না তা কিন্তু নয়, তবে সীমাটা হচ্ছে এটা। তবে রিসেন্টলি আমরা যেটা দেখছি, এক্সপার্টিসরা আমরা কিন্তু 6 থেকে 7 মাস বয়সী শিশুদেরকেও কিছু কিছু ওয়ার্নিং সাইন দেখে আমরা যদি ওই মুহূর্তে কাউন্সেলিং, তার কি কি প্রয়োজন হয় সেগুলো যদি শুরু করতে পারি, দেখি যে বাচ্চাটা কিন্তু ইন ফিউচার আমরা যেটা সন্দেহ করছিলাম সেগুলো কিন্তু ওভারকাম করে যায়। আমাদের ঘরে যাদের শিশু আছে, আমরা অনেক সময় টেনশন থাকি যে শিশুর স্বাভাবিক বিকাশ হচ্ছে কিনা, যেটাকে নর্মাল চাইল্ড ডেভেলপমেন্ট আমরা বলি। তো নর্মাল চাইল্ড ডেভেলপমেন্টটা আমরা কিভাবে বুঝবো? একটা শিশুর বিকাশজনিত বাধা কি হতে পারে বা তার বিকাশ হচ্ছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? একটি শিশুর বিকাশ হচ্ছে তার ডেভেলপমেন্ট, আর গ্রোথ হচ্ছে তার বৃদ্ধি। বৃদ্ধি হলো বাচ্চা ওজনে বাড়বে, লম্বায় বাড়বে। এর সাথে সাথে বাচ্চাটাকে দেখতে হবে কয়েকটি ধাপে, যেমন বাচ্চাটার মোটরে প্রবলেম আছে কিনা বা মোটর ঠিক আছে কিনা। 3 থেকে 4 মাসের একটি শিশুর ঘাড় শক্ত হয়, যদি এই বয়সে ঘাড় শক্ত হয় তাহলে বুঝবো যে বিকাশের মোটর পার্টটা ভালো আছে। 4 মাস বয়সে একটি শিশুর ফাইন মোটর মানে সূক্ষ্ম মোটর মাসেল পেশির যে কাজ, অর্থাৎ হাত বাড়িয়ে কিছু ধরছে কিনা, তার সামনে কিছু রাখলাম, হাতটা বাড়িয়ে সে ক্যাচ করলো, এটা হলো ফাইন মোটর। তার মানে 3 থেকে 4 মাস বয়সে একটি শিশু মোটরের দিক থেকে পারফেক্ট। এবার যদি আমি বলি ভিশন বা হিয়ারিং, কানে শোনা বা চোখে দেখা, জাস্ট নিউবর্ন একটি শিশুকে আমরা কিন্তু নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, আমরা ওইখানেই যদি বাচ্চাকে আলোর দিকে আনি, বাচ্চা চোখটাকে ব্লিঙ্ক করে ফেলে। আবার যদি একটু অন্ধকারে নিস, বাচ্চা মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, বুঝতে হবে তার আই রিফ্লেক্সটা আছে। 1.5 মাস হয়ে গেছে, এই শিশুর সামনে যদি আমি একটা খেলনা রাখি, মানে হ্যাঙ্গিং অবস্থায় রাখি, কারণ তখনও তো ঘাড় শক্ত হয়নি, খেলনাটা একটু সরিয়ে নেব, তার চোখটা সামান্য একটু সরে গেল, আবার একটু এই পাশে আনবো, তার চোখের হ্যাঁ আবার একটু এই পাশে চলে গেল, তখন বুঝবো যে ফিক্স করছে এবং ফলো করছে, তার মানে তার ভিশন ঠিক আছে। সামান্য একটি সাউন্ডে বাচ্চা চমকে উঠছে, স্টার্টল যেটাকে বলি, তার মানে তার হিয়ারিং ঠিক আছে। এবং 1.5 মাস থেকে 3 মাসে বাচ্চার সঙ্গে যদি আমি ইন্টারাকশন করি, ও যাই করি না কেন, সে কিন্তু আমার সাথে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ কনভারসেশন করবে, মানে সেও করবে উ, তার মানে তার স্পিচ ঠিক আছে, তার ভিশন ঠিক আছে, হিয়ারিং ঠিক আছে 3 থেকে 4 মাস, এবং মোটর ঠিক আছে। এবার আমি আরেকটু বড় পরিসরে যাই। 6 থেকে 7 মাসে একটি শিশু গড়াগড়ি করতে শেখে এবং উঠে বসা শিখে, তার মানে বাচ্চা বসা শিখে গেল।
6 থেকে 7 মাসে একটি শিশু তার নামটা অন্তত বুঝতে পারে এবং মাকে চেনে, মানে কেয়ার গিভারকে তো চিনবেই আরো আগে থেকে, কিন্তু কে তার মা কে তার বাবা সেটা আইডেন্টিফাই করে এবং তার নামটাকে সে রিকগনাইজ করতে পারে। যখন এই শিশু এবং এই বয়সে শিশুটার কনসোনেন্ট সাউন্ডগুলো চলে আসে, দ দ দ দ বা বা বা, তাহলে সবগুলো ডোমেইন চলে আসলো। এখানে কিন্তু বুদ্ধির পরিচয় সে দিয়েছে, তার নামটা সে জানে। এবার আসি 1 বছর বয়সে, শিশুটি আমার এক আঙ্গুল দিয়ে হাঁটতে পারবে, আমি জাস্ট একটা আঙ্গুল দিলাম, আমার এক আঙ্গুলের সাপোর্টে সে জাস্ট হাঁটছে, মোটরে সে গেলো বা, এবং ওই বয়সে ফাইন মোটর কি হবে, কোনো জিনিস ধরে সে থ্রোয়িং করতে পারছে। আগে জাস্ট 4 মাসে ক্যাচ করেছে, 7 মাসে হয়তো ট্রান্সফার করেছে এক হাত থেকে আরেক হাতে, থ্রোয়িং শিখেছে 1 বছরে, হাঁটাও শিখে গিয়েছে এক হাত একটা সাপোর্টে হাঁটা, এবং 12 মাসে সে কথা বলতে পারবে সিঙ্গেল ওয়ার্ড, বাবা, মা, দাও, পানি অথবা মাম যেটাই বলে। এবং 12 মাসের একটি শিশুর কগনিশন হলো, মানে বুদ্ধিমত্তার পরিচয় হলো, তাকে যদি আমি ইমোশনালি নো বলি সে নোটা বুঝতে পারবে, তার ইমোশনাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে। এবার আসি 1.5 বছর থেকে 2 বছর। 1.5 বছর থেকে 2 বছর একটি শিশু কোনো সাপোর্ট ছাড়া খুব সুন্দরভাবে রান করতে পারবে, হাঁটতেও পারবে। 1.5 বছরে যদি দেখি কোনো শিশু এখনো হাঁটা শিখেনি, তখন আমাদের কিন্তু দুশ্চিন্তার বিষয়। এবং 1.5 বছর থেকে 2 বছর একটি শিশু মিছিমিছি খেলা শিখে, ভান করে খেলা, পুতুলটা হয়তো মেয়ে পুতুলটাকে মা বানালো, ছেলে পুতুলটাকে বাবা বানালো, সে মিছিমিছি খেলছে, চা বানিয়ে খাওয়াচ্ছে এবং 2 শব্দ জোড়া লাগিয়ে বাক্য বলছে, ছবির বই পয়েন্ট করতে পারছে। এখানে কিন্তু মোটর এবং তার স্পিচ এবং তার বুদ্ধিমত্তার লেভেল চলে আসলো। তারপরে যদি 3 বছর আসে, তখন কিন্তু বাচ্চার ফাইন মোটর দেখা গেল একটা সার্কেল আঁকতে পারে, খুব সুন্দর না হলেও পেন্সিলটা ধরে একটা সার্কেল আঁকলো। 3 বছরের শিশু বলবে স্টোরি শুনতে চায়, গল্প শোনাও, বা নিজে মিছে মিছে, মানে মিথ্যা কথা না, মিছে মিছে বানিয়ে একটু একটু করে কথা বলতে পারে। এবং স্পিচের বেলায় দেখা যায় যে সে ছোট ছোট কনভারসেশনের মাধ্যমে একটা ঘটনা পুরো বলতে পারে, যে অমুক জায়গায় এটা হয়েছিল, আমাকে আদর করেছে, একটু টুকরা টুকরা করে আমরা পুরো অ্যাডাল্টরা কিন্তু ঘটনা বুঝতে পারি। এবং 3 বছরের একটি শিশু, আমি যদি বলি যে কগনিশনের আরেকটা পার্ট যেটা ম্যাচিং করা শিখে, কালার ম্যাচিং, কালার কনসেপ্ট তখনও আসে না। আমি যদি একটা নীল রেখে বলি এরকম আরেকটা এনে দাও, তো সে আরেকটা নীল রং এনে দিল, ম্যাচিং। তাহলে এগুলোই হলো 3 বছর বয়সী। তো আমরা বলি সবসময় যে শিশুর বিকাশের মেইন পার্ট প্রথম 2 বছর, তারপর 3 বছর, এগুলো যদি থাকে একটি শিশুর স্বাভাবিক বিকাশ আমরা বলতে পারি। শিশুদের নিউমোনিয়াটা কেন হয় এবং নিউমোনিয়া হওয়ার প্রাথমিক লক্ষণগুলো কি? নিউমোনিয়া হলে কি করণীয়? নিউমোনিয়া এমন একটা জিনিস যেটা একদম গর্ভে থাকা অবস্থায় কিন্তু শিশুর হতে পারে, যেটাকে আমরা বলি কনজেনিটাল নিউমোনিয়া, মানে জন্মের সময় বাচ্চার নিউমোনিয়া নিয়ে বাচ্চা জন্ম নিয়েছে। সেটা খুব দ্রুত আমাদের শনাক্ত করে ট্রিটমেন্ট দিতে হবে, এবং ওল্ড এজ পর্যন্ত কিন্তু নিউমোনিয়া হতে পারে। একদম নবজাতকের নিউমোনিয়ার সাইন কি হতে পারে? বাচ্চা জন্মের পরপরই দেরিতে কান্না করতে পারে, বাচ্চার শ্বাস নিতে দেরি হচ্ছে, অথবা বাচ্চা খুব দ্রুত শ্বাস নিচ্ছে বা বাচ্চা শ্বাসই নিচ্ছে না এরকম, বা বাচ্চার জ্বরও আসতে পারে। মানে একটা নবজাতক শিশুর জ্বর আসলো এবং শ্বাসে কোনো সমস্যা, আমাদের দ্রুত চিন্তা করতে হবে যে বাচ্চাটা সেপ্টিসেমিয়ায় ভুগছে কিনা। সেপ্টিসেমিয়া দুইটাই, নিউবর্ন বাচ্চার দুইটাই কারণ, একটা হচ্ছে হয় ব্রেইনে ইনফেকশন, তা না হলে কনজেনিটাল নিউমোনিয়া। প্যারেন্টিংটা আসলে কি? গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং, এই বিষয়গুলো একটু ব্যাখ্যা জানতে চাই আপনার কাছ থেকে। প্যারেন্টিং জিনিসটা শুনলেই যে কোনো কাপল একটু মানে সে কি হয়ে যায়, মনে করে যে না আমার গুড প্যারেন্ট হতে হবে, আমাকে পজিটিভ প্যারেন্ট হতে হবে। তাদের বেলায় বলবো যে একটা সময় বলা হতো সাইকিয়াট্রিতে যে গুড প্যারেন্টিং বলে একটি কথা আছে, তারপরে বলা হতো পজিটিভ প্যারেন্টিং। এখন বলে কোনো প্যারেন্টিং এই দরকার নাই, আপনি রেসপন্সিভ প্যারেন্ট হন। মানে যখন একটি কাপল চিন্তা করবে যে আমরা বাবা মা হতে চাই, তখন থেকেই নিজেকে গুছিয়ে ফেলা, তখন থেকেই নিজেকে প্রিপেয়ার করা যে আমার শিশুর সঙ্গে আমার আচরণটা কেমন হবে, আমার শিশুর সামনে আমার এবং আমার হাজবেন্ডের বা আমাদের প্যারেন্টদের আচরণ কেমন হবে, আমার শিশুর সামনে আমার বাসার হেল্পিং হ্যান্ডের আচরণটা কেমন হবে, আমার শিশুর সামনে আমি ফোনে কিভাবে কার সঙ্গে কথা বলছি, সব কিছু যদি আমরা কয়েকটা জিনিস মাথায় রাখি না, সবাই কিন্তু আমরা রেসপন্সিভ প্যারেন্ট হতে পারবো। সারাদিনে আপনি হয়তো বাচ্চার সঙ্গে সন্ধ্যার পরে দেখা হলো, আপনি ঘরে ঢুকেই বাচ্চাকে আগে বাচ্চার নামটা ধরে ডেকে ঘরে ঢুকলেন, তুমি কেমন আছো, আমি তোমাকে খুব মিস করেছি। আপনি কিন্তু ব্যস্ত, ঘরে ঢুকে আপনার মধ্যে একটা টায়ার্ডনেস ভাব চলে আসছে, কিন্তু এই দুইটা সেন্টেন্স বাচ্চাকে কিন্তু ভ্যালু করছে, বাচ্চাকে আপনি ভ্যালু করছেন, সেটা কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। এবং ও কিন্তু নেক্সট আরেকটা সেন্টেন্সের জন্য হয়তো বা ওয়েট করছে, বাবা হয়তো জিজ্ঞেস করবে আজকে তো আমার স্কুলে গেম ছিল বা কালকে এক্সাম। তারপরে আপনি ফ্রেশ হয়ে বললেন যে টিচার এসেছিল, কখন আসবে, বা কালকে কি পড়া, বা কালকে তুমি কি টিফিন নেবে, আজকে টিফিনটা কেমন ছিল, এরকম একটু একটু করে আপনি আবার এখন পড়ায় সময় দেওয়া, আপনি পড়ায় চলে যান। ও আচ্ছা এটা শেষ করবা, আমিও তোমার পাশে বসি, দেখি কিভাবে করো, আমারও এখন আর কোনো কাজ নাই, আমি এখন তোমার সাথেই আছি।
এই যে আমি তোমার পাশে আছি, আমি এখন তোমার সাথে আছি, এইটুকু কথাই ওর ব্রেনের যে হ্যাপি হরমোনগুলো সেগুলোকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবং সে কিন্তু দেখবেন বাবা জানো কি হয়েছে, সে কিন্তু একটা কিছু আপনার সাথে শেয়ার করবে, যেটা কিন্তু আপনি চাচ্ছিলেন যে একটা সময় আমার বাচ্চা আমার সাথে শেয়ার করুক। এটা একটা করা যায় কোয়ালিটি টাইম। আরেকটা হতে পারে আমরা যখন মুভি দেখি, খবর দেখি, খেলা দেখি, তখন আমি বাচ্চাকে পাশে নিয়ে, বা বাচ্চাই খেলা দেখছে, মুভি দেখছে কিছু, এই তুমি এখন টিভি কেন দেখছো, যাও পড়তে যাও, না বলে আপনি পাশে বসলেন। ও আচ্ছা আজকে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হচ্ছে, ও কে কত রান করেছে, আপনি জয়েন করলেন। ও আচ্ছা খেলাটা কখন শেষ হবে বাবা? মানে আপনার এই প্রশ্নের মাধ্যমে বাচ্চা একসময় বুঝবে বাবা চাচ্ছে এখন খেলাটা শেষ করে আমার যেহেতু কাল পরশু পরীক্ষা আমি চলে যাই। তো আপনি এভাবে জয়েন হন, ঠিক আছে আর কিছুক্ষণ দেখো, চলো দুইজন মিলেই আমরা যাই পড়ার টেবিলে, এরকম করে ওর সাথে আপনি কিন্তু কোয়ালিটি টাইম দিতে পারেন। এবং বাচ্চার কাছ থেকে আপনি যেটা আশা করছেন আপনি নিজেও বলেন, আজকে অফিসে এটা হয়েছিল জানো, নেক্সট মান্থে আমাদের এরকম একটা ইভেন্ট আছে, আমরা এরকম প্ল্যান করছি। যখন আপনি নিজের প্রফেশনাল লাইফ, আপনার পার্সোনাল লাইফ ওর সাথে শেয়ার করবেন, এটাই কিন্তু কোয়ালিটি টাইম এবং বন্ডিং তৈরি করা। বাচ্চা ভালো পড়াশোনা করছে, গ্রেডিং অনেক ভালো করছে, সেটাই কিন্তু শুধু প্যারেন্টিং নয়। আপনার আলোচনায় যদিও এটা চলে আসছে, তবুও আমি জানতে চাবো যে আপনি তো গুড প্যারেন্টিং এর কথা বলেন, আমি ব্যাড প্যারেন্টিং এর বিষয়টা আমি জানতে চাই সংক্ষেপে। আমরা যেটা বলি ও যে ব্যাড প্যারেন্টিং, হেলিকপ্টার প্যারেন্টিং, একটা ব্যাড প্যারেন্টিং, এটা আসলে সবসময় নজরদারিতে রাখা, সবসময় নজরদারিতে করা যাবে না, করবে না, শাসন করা। আর একটা হচ্ছে খুব বেশি অথরিটি দেখানো, আমি তো বাবা মা, তুমি ছোট, তুমি শিশু, তুমি কিছু বোঝো না, আমি যা বলবো সেটাই তুমি করবে, এরকম চাপিয়ে দেওয়া, সেটাও করা যাবে না। আবার পারমিশন দেওয়া সব কিছুতেই, যেহেতু আমরা জানছি যে না সব শাসন করা ঠিক না, আমরা শুনেছি শাসনের সাথে রাখা না, আচ্ছা সব পারমিশন দিয়ে দিই, সেটাও আবার ঠিক না। রেসপন্সিভ হতে হবে, আমি কি করছি সেটাও তার সাথে শেয়ার করব, সে কি করতে চায়, করতে চাচ্ছে সেটা তার কাছ থেকে শুনবো, আমি মতামতটা নিব। শিশুদের যে অতিরিক্ত ডিভাইস আসক্তি, এটা আসলে শিশুর মস্তিষ্কে কি ধরনের প্রভাব ফেলে এবং এই ডিভাইস আসক্তি থেকে মুক্তির আসলে উপায়টা কি? আসলে আসক্তি শব্দটাই একটা নেগেটিভ শব্দ। মোবাইল শব্দটাকে আমরা নেগেটিভলি নিব না। মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আমাদের এই যুগের জন্য একটি খুবই নেসেসারি, আমাদের শিশুদের জন্য নেসেসারি, আমাদের জন্য। কিন্তু আমরা কিভাবে ইউজ করছি, কতক্ষণ ইউজ করছি, কে কিভাবে আমরা সেটাকে ইউজ করছি, সেটা হলো মূল বিষয়। WHO যেটা বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বয়স অনুযায়ী বলে দিয়েছে মোবাইল বা টিভি বা ইলেকট্রনিক ডিভাইস কে কতক্ষণ কোন শিশুটা দেখবে। এরপরে আমরা যেটা দেখি যে কিছু কিছু শিশু বা আমাদের পরিবার, এক একটা পরিবার তো এক এক রকম, শিশুদেরকে মনে করে যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে রাখলে বাচ্চা ম্যানার্স শিখবে, ল্যাঙ্গুয়েজ শিখবে, বাচ্চা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা শিখবে, যেটা কিনা আমি যখন আমার বন্ধু মহলে যাই, আমার অন্য বাচ্চাদেরকে দেখি খুব সুন্দর করে ইংলিশে কথা বলে, একদম বাংলা বুঝে না, বাংলা অ্যাকসেন্টও ইংলিশের মতো, এরকম কিন্তু একটা প্যারেন্ট বা গ্রুপ আছে। তো সেটা যদি আমি মাথায় রেখে বাচ্চাকে কন্টিনিউয়াস মোবাইলে রাখি, বাচ্চা কিন্তু কিছু শিখবে না, এবং সে যেটা শিখবে এটা একদম জাস্ট রোবটের মতো, তার লাইফে এটা কখনোই সে অ্যাপ্লাই করতে পারবে না। সে কোনো প্রবলেমে পড়লে তার ওই বয়সে যে প্রবলেমটাকে কোপ করার কথা, ফিগার আউট করার কথা, সেটা কিন্তু সে শিখবে না। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, তার ডিসিশন মেকিং, তার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, এছাড়াও তার যে ফিজিক্যাল কিছু প্রবলেম, যেমন ওবেসিটি হয়ে যাওয়া, বাচ্চা স্থূল হতে থাকে, এতে করে কিন্তু শিশুরাও ডায়াবেটিসে ভুগতে পারে, হার্টের প্রবলেমে ভুগতে পারে, বাচ্চার চোখের সমস্যা, দৃষ্টিতে সমস্যা, যেটা আমাদের কিন্তু চোখ যদি ভালো না থাকে আমাদের কিন্তু কোনো কিছুই ভালো নাই। তাহলে ছোটবেলা থেকে এই কোমল চোখগুলো যদি আমরা ইলেকট্রনিক্সের মাধ্যমে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের ভবিষ্যৎটা পড়ে আছে। বা একটা গ্লাস ইউজ করাও কিন্তু একটা শিশুর জন্য আসলে একটু কষ্টকর। তারপরে মানে স্লিপ ডিসঅর্ডার হতে পারে। এই বাচ্চাটা যদি প্রপার একটা ঘুম না দেয়, তাহলে কিন্তু তার সারাদিনের স্কুল পারফরমেন্সগুলো আছে, তার শেখার বয়সটা, এক্সপ্লোরের যে টাইমটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মাথা ব্যথায় ভুগছে, বাচ্চা কোনো কাজ করতে পারছে না, আমাদের নিউরোলজিস্টের কাছে বা বারবারই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো এই প্রবলেমগুলো হতে পারে। এবার আসি যে মোবাইল কিভাবে ব্রেনকে এফেক্ট করে। আমাদের ব্রেনের সবগুলো পার্ট আমাদের এক একটা কাজের জন্য নিয়োজিত। আমাদের ব্রেনের যে ফ্রন্টাল, সামনের দিকের একটু সামনে একটা অংশ আছে, প্রি ফ্রন্টাল কর্টেক্স বলে, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ফাংশনের জন্য, এবং এটা উইক হয়ে যায় এক্সেসিভ ইলেকট্রনিক্সের সাথে যদি আমরা থাকি। তাহলে যেটা আমাদের এক্সিকিউটিভ ফাংশন, সেটাকে যদি আমি উইক করে ফেলি, তাহলে কি হবে, অন্যান্য অ্যাবনর্মাল এবং নেগেটিভ কাজগুলো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। আরেকটা আমাদের হ্যাপি হরমোন আছে, এই যে আমরা যখন খুশি হই, হ্যাপি হই, তখন কিন্তু ডোপামিন নামের একটি হরমোন রিলিজ হয়। তো এক্সেসিভ মোবাইল বা গ্যাজেটে থাকলে কি হয়, ফাস্ট গেম দেখছে, টোন শুনছে, মিউজিক শুনছে, হ্যাঁ, এগুলোর কারণে ওই ডোপামিন হরমোনটা এক্সেসিভলি সিক্রেট হতে থাকে এবং সবসময় একটা উত্তেজনার মধ্যে থাকে। তো
তো এই উত্তেজনা থেকে বের হওয়া, আবার ওইদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স স্থূল মানে উইক হয়ে যাওয়া, দুইটার ইমব্যালেন্সের কারণে শিশুরা আর ওখান থেকে বের হয়ে আসতে পারে না। এমনকি আমি যদি ওর হাত থেকে মোবাইল বা টিভিটা সরিয়েও ফেলি, যে কাজে ওকে আমি রাখি না কেন, বাড়ির বাইরেও যদি পাঠিয়ে দিই, ওর মনটা কিন্তু ওখানেই পড়ে থাকে। এবং কারণ এটা নেশা হয়ে যায়, কারণ ও যে তার ব্রেইনের যে হরমোনগুলো আছে প্রিফ্রন্টাল কর্টেক্সকে সে তো ট্রেইনড আপ করেছে যে এইভাবে ব্রেনটাকে রাখলে ব্রেনটা হ্যাপি হরমোনটা বেশি থাকে, প্রিফ্রন্টাল যে কর্টেক্সটা সেটা উইক থাকে। তাহলে ব্রেন ওইভাবেই প্র্যাকটিস, ব্রেন ওইটাই চায়, বারবার বলে যে তুমি আমাকে এই অবস্থায় রাখো। এই অবস্থায় রাখলে একটা সময় দেখা যায় এই শিশুদের অ্যাটেনশন আর কোনো কাজে ধরে রাখে না, কনসেন্ট্রেশনের অভাব হয়, বাচ্চাদের পোর মেমোরি, পোর স্কুল পারফরমেন্স, ডিসিশন মেকিং, পার্সোনালিটি, ইমোশন সব কিছুর উপরে কিন্তু বাচ্চাদের এফেক্ট পড়ে। তো এই মোবাইল ডিভাইস থেকে তো আসলে শিশুদেরকে দূরে রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা অনেক আলোচনা করেছি যে শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখুন, কিন্তু তারপরেও অনেক অভিভাবক হয়তো বলবেন যে আসলে আমরা পারছি না। এই পারার প্রক্রিয়াটা কি হতে পারে? আপনি কবে থেকে শুরু করেছেন এই শিশুর সাথে আপনি মোবাইল দিবেন না, এটা আপনি এই প্র্যাকটিসটা বাচ্চার কোন বয়সে শুরু করেছেন, এটা হলো মূল বিষয়। আরেকটি হলো আপনি একটা জিনিস অফ করবেন, অল্টারনেটিভ কিছু যদি স্টার্ট না করেন, ওইটা অফ করে তো কোনো লাভ নাই। সাপোজ করার পরে আর আপনাকে অল্টারনেটিভ কিছু রিপ্লেসমেন্ট কিছু একটা লাগবে। আপনি রিপ্লেসমেন্ট কি দিয়েছেন শিশুকে, ওই সময়টাতে ও ওই জায়গাটায় থাকবে কি। যদি কিছু শুরু না করে এটা অফ করে দেন, তাহলে যতটুকু সমস্যায় বাচ্চা ভুগছিল বিহেভিয়ার প্রবলেমগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি, মনে করেন যে আজকের এই স্টুডিওতে আমি আসার পথে দেখলাম মেইন যে রোডটা সেটা বন্ধ আছে, তখন আমার এখানে আসতেই হবে, আমার এখানে কাজ আছে। আমি যদি দেখি বাইপাস বা অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, তখন আমি ওখানে দাঁড়িয়ে কি করব? চিৎকার চেঁচামেচি করব, আমার রাগ জেদ হবে, আমি কি করব বুঝতে পারবো না, আমি খুব পাজল হয়ে যাব। যদি অল্টারনেট রোডটা দেখি, আমি বুঝলামই না যে এখানে কি অফ করেছে। তাহলে আপনার শিশুকে কোনো কিছু অফ করার আগে কিছু একটা শুরু করে নেন, তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ করেন, তাকে এমন একটা কাজ দেন যে কাজটা দিয়েই সে মানে সারাক্ষণ বা দিনের একটা অংশ একাডেমিক পারফরমেন্সের পাশাপাশি ওই কাজে সে ইনভলভ থাকতে পারবে ইন্টেনশনালি। তাকে আগে কয়েকটা চয়েস দেন, গার্ডেনিং নাকি সুইমিং নাকি ড্রয়িং নাকি আবৃত্তি না গিটার, অনেকগুলো চয়েস দেন, সে সেখান থেকে যেটাই চয়েস করে। আপনি শুধুমাত্র ইনস্টিটিউশনালি যদি বাচ্চাকে ইনভলভ করতে পারেন, তাহলেই কিন্তু মোবাইল বা গ্যাজেট আসক্তি থেকে আমরা শিশুকে সরাতে পারবো। ডক্টর তোশিবা রহমান, আপনাকে অশেষ ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এই নিউজ 24 স্টুডিওতে আসার জন্য, এবং গুরুত্বপূর্ণ পরামর্শ যেগুলো আমাদের শিশুদের ভবিষ্যৎ নির্ধারণে কাজে লাগবে, যেগুলো শিশুদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে কাজে লাগবে। আমার মনে হয় যে প্রত্যেকটা অভিভাবকই আপনার আলোচনা থেকে অনেক কিছু জানবেন এবং তারা তাদের শিশুদের ক্ষেত্রে সেটা প্রয়োগ করবেন। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অভিভাবকদেরকে বলতে চাই, একটি মা যখন গর্ভবতী থাকবেন তখন থেকেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে এই মায়ের মধ্যেই কিন্তু আমাদের সেই আগামী প্রজন্মের শিশুটি আছে। এই মায়ের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ আমরা যদি সঠিকভাবে গুরুত্ব দিতে পারি এবং যত্ন করতে পারি, তবে কিন্তু একটি আমরা সুস্থ শিশু পাবো। এবং ডেলিভারির সময় অবশ্যই যেন সেটা নিরাপদ ডেলিভারি হয়, সেটা বাড়িতে যদি আমরা দেখি ট্রেন্ড দায় আছে, তবে সেই সময়, তা না হলে যদি হসপিটালে ডেলিভারি করাতে পারি, তাহলে কিন্তু এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সব সমস্যার সমাধান হয়তো সেখানেই হয়ে যাবে। এবং জন্মের পরে বাচ্চা খুব দ্রুত কান্না করেছে কিনা সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরবর্তীতে শিশুর কোন বয়সে বিকাশের আসলে কোন জিনিসগুলো থাকা উচিত সেগুলো কিন্তু আমাদের নজরে রাখতে হবে। কখনো যদি দেখি যে আমার শিশু অন্য শিশুর থেকে যে কোনো জায়গায় পিছিয়ে আছে, তাহলে আমরা আর দেরি না করে আমরা খুব দ্রুত পেডিয়াট্রিক নিউরোলজিস্ট অথবা শিশু নিউরোলজিস্ট বা যে কোনো সরকারি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্রে যোগাযোগ করব। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শীঘ্রই আমরা হাজির হব অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিউজ 24 এর সাথেই থাকবেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের যে লিঙ্ক সেটা আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।